104.8 OAFM নিবেদন করছে রবীন্দ্রনাথ ঠাকুরের যজ্ঞেশ্বরের যজ্ঞ নামক ছোট গল্প অবলম্বনে একটি বেতার চলচ্চিত্র। যজ্ঞেশ্বরের যজ্ঞ গল্পটি কোনো সাময়িক পত্রে প্রকাশিত হয়েছিল কি না তা জানা যায় না, তবে প্রশান্ত কুমার পাল জানাচ্ছেন যে যজ্ঞেশ্বরের যজ্ঞ গল্পটির রচনাকাল 1901 সালের ফাল্গুন মাস। রবীন্দ্রনাথের বয়স তখন প্রায় 40। শুরু হচ্ছে 104.8 OAFM এ বেতার চলচ্চিত্র যজ্ঞেশ্বরের যজ্ঞ। মা, কি রে হারু? মা, আপনার যে বোনের আসার কথা ছিল না, তিনি এসেছেন। ও মা, সরোজ এসে গেছে। চ চ চ চ চ, আয় আয় আয়। আমি তো সেই কখন থেকে ভাবছি, বেলা গড়িয়ে যায় তাও তোর দেখাটি নেই। আর বলো কেন কমলা দিদি, আমাদের গাড়োয়ানের ছোট ছেলেটার জ্বর হয়েছিল, ওকে কোবরেজ মশার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তো বেরোতে দেরি হয়ে গেল। ও তা আয় আয় আয়, অনেকটা পথ এসেছিস, অনেক ধকল গেছে। চ একটু হাত মুখ ধুয়ে জিরিয়ে নিবি। চ। বলি, কে এলো বৌমা? আগে মা, ও আমার মাস্তুতো বোন সরোজিনী। এই সরোজ, সরোজ প্রণাম করো। থাক থাক মা, থাক থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। সরোজ আমার বিয়ের সময় আসতে পারেনি মা। কেন? ওর ভারী জ্বর হয়েছিল কিনা, তাই আমার মাসিমাও আমার বিয়েতে আসতে পারেননি, শুধু মেসোমশাই এসেছিলেন। তা এখন কেমন আছো বা? ভালো। তা বৌমা, তুমি ওকে নিয়ে ঘরে যাও, অনেকটা পথ এসে বিশ্রাম করুক, আমি বরং সন্ধ্যেটা দিয়ে আসি। আগে মা। সরোজ চ। হারু, ও হারু, আগে মা, সরোজ দিদির মালপত্রগুলো একটু দিয়ে আসবি। চ বাবা। আগে যাই মা। বাবা, কমলা দিদি, এ তো দেখি রাজপ্রাসাদ। রাজপ্রাসাদই বটে। তা কমলা দিদি, রাজপ্রাসাদের রাজপুত্রটি কোথায় শুনি? শুনেছি নাকি তোমাকে উনি চোখে হারান। সরোজ, কি যে বলিস না তুই। তা কোথায় তিনি? উনি তো গতকাল শহরে গেছেন। এ মা, ওর সঙ্গে দেখা হবে না বুঝি? আরে না না, উনি তো 2-1 দিনের মধ্যেই ফিরে আসবেন। শোন শোন শোন, এখন তুই বরং এক কাজ কর, তুই কাপড়খানা ছেড়ে নে। আমি ততক্ষণে বাউন ঠাকুরকে বলি গিয়ে তোর জন্য লুচি ভাজতে, সাথে আলুর দম আর নারকেল দেওয়া ছোলার ডাল। কিরে, খাবি তো? হ্যাঁ হ্যাঁ। দাঁড়া দাঁড়া, বলে আসি। লক্ষ্মীর মা, ও লক্ষ্মীর মা, একটু শুনে যাও। আজ্ঞে বৌরানী। বাউন ঠাকুরকে একটু বলো তো, গিয়ে 6টা লুচি ভাজতে, নারকেল দেওয়া ছোলার ডাল আর নতুন আলুর দম করতে। আচ্ছা বৌরানী, সঙ্গে ওবেলার ক্ষীরের পায়েস রয়েছে, দেবো? ক্ষীরের পায়েস? আচ্ছা দাও। পেতলের ফুল কাটা যে রেকাবিটা আছে না, ওটাতে দিও। আজ্ঞে বৌরানী। আচ্ছা কমলা দিদি, হ্যাঁ বল। তুমি এখানে সত্যি সত্যি সুখে আছো তো? হ্যাঁ, সুখে আছি তো বটেই। না, আমি তোমার বিয়েতে আসতে পারিনি, কিন্তু বাবার মুখে শুনেছিলাম যে তোমার বিয়ের সময় বরযাত্রীরা নাকি ভারী গোল করেছিল। হ্যাঁ, সে গোল বলে গোল, বাপরে বাপ। জানি সরোজ, বিয়ের সে রাতের কথা ভাবলে না আজও আমার গাটা শিউরে ওঠে। কিন্তু ওরা তো সব জেনে শুনেই তোমার বিয়ে দিচ্ছিলেন, ওরা তো জানতেন যে মেসোমশাইয়ের তেমন টাকা কড়ি নেই, তাহলে ওরা এমন করলেন কেন? সে অনেক কথা সরোজ, পরে একদিন বলবো। না না না, পরে না, আজই তোমায় বলতে হবে, এখনই। ছাড় না সরোজ, ওসব শুনে আর কি হবে? না না, বলতেই হবে, তোমায় বলতেই হবে, বলো। ঠিক আছে শোন। আসলে কি জানিস সরোজ, আমার এখনো না পুরো ব্যাপারটা কিরকম ঘোরের মতো লাগে, কিরকম স্বপ্নের মতো লাগে। আজ বিয়ে হয়ে গেল, প্রায় মাস 2 হয়ে গেছে, কিন্তু এখনো কেমন যেন ঘোরের মধ্যে রয়েছি। রাত্রির বেলা স্বপ্ন দেখি আমার বিয়ে ভেঙে গেছে, আমার বুক ধড়ফড় করে, ঘুম ভেঙে যায়। তারপর ওকে পাশে দেখে মনে হয় আমার এই জীবনটা স্বপ্ন নয়, সত্যি। কমলা দিদি, ও কমলা দিদি। হ্যাঁ বল। মা বলছিল যে তোমার বিয়েটা এত তড়িঘড়ি করে হলো, আর তার উপরে এত বড় জমিদার বংশ, সবাই আশঙ্কা করেছিল যে কিছু একটা গোল বাঁধবেই। সত্যি কথা বলতে কি সরোজ, আশঙ্কা যে আমারও ছিল না তা কিন্তু নয়, তবে কি জানিস, গন্ডগোলটা যে এতটা বড় হবে এটা আমি ভাবতেও পারিনি রে। আচ্ছা একটা কথা বলো কমলা দিদি, জামাইবাবুর সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধটা হলো কি করে? মানে মেসোমশাইয়ের যে অবস্থা, তাতে করে তো। পাগল, আমাদের সঙ্গে এদের তুলনা? তাহলে সম্বন্ধটা গিয়েছিল এদের তরফ থেকেই। তাই নাকি? হ্যাঁ, তোর জামাইবাবুই প্রস্তাব দিয়েছিলেন। বলো কি, জামাইবাবু নিজে? এ তো পুরো গিরিশ ঘোষের নাটক। একদম নাটক বলে নাটক। তা জামাইবাবু তোমায় দেখলো কোথায়? ওই রাজশাহীতে ক্ষেত্রমোহন বাবুর বাড়িতে। ক্ষেত্রমোহন বাবু, তিনি কে?
আর তিনি হচ্ছেন বাবার বন্ধু, উনি একজন উকিল, উনি আচ্ছা। রাজশাহীতে থাকেন। আসলে বাবা যাচ্ছিলেন ওনার বাড়িতে ওই জমি জমা সংক্রান্ত কি সব কথাবার্তা বলতে, জানিস তো, তা আমাকেও সঙ্গে নিলেন। আসলে ক্ষেত্রমোহন বাবুর স্ত্রীর আবার আমায় দেখার খুব ইচ্ছে ছিল, তা ওই রাজশাহীতে এই ক্ষেত্রমোহন বাবুর বাড়িতে থেকেই পড়াশোনা করছিলেন তোর জামাইবাবু। জামাইবাবু ওদের বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন কেন? আসলে ক্ষেত্রমোহন বাবু হচ্ছেন আমার শ্বশুর মশাইয়ের উকিল, তো সেই সূত্রে রাজশাহী কলেজে ভর্তি হওয়ার পর তোর জামাইবাবু এই ক্ষেত্রমোহন বাবুর বাড়িতে থেকেই পড়াশোনা করতে থাকেন। আচ্ছা। না হলে তুই বল না, এই সোনারং গ্রাম থেকে গরুর গাড়িতে রাজশাহী তো প্রায় 1.5 দিনের পথ রে, রোজ এখান থেকে ওখানে যাওয়া তো অসম্ভব। বুঝলাম। জানিস সরোজ, আজ এখানে দাঁড়িয়ে যখন পিছন পানে চাই, তখন মনে হয় এই জগৎ সংসারে ভাগ্য বলে নিশ্চয়ই কিছু একটা আছে। নাহলে তুই বল না সরোজ, মাত্র 2 দিনের জন্য আমি গেছি ক্ষেত্রমোহন বাবুর বাড়িতে, আর এই 2 দিনেই আমার জীবনখানা এতটা পাল্টে গেল। জানিস কি করে দেখা হলো আমাদের? কি করে? মনে আছে, সেই দিনটা ছিল 4ঠা শ্রাবণ। সকাল থেকে সে কি তুমুল বৃষ্টি, আকাশ যেন ভেঙে পড়বে। ক্ষেত্রমোহন বাবুর স্ত্রী বললেন, কমলা, তুমি এই ঘরে একটু বসো মা, আমি বরং হেসেলে গিয়ে রান্নার ঠাকুরকে খিচুড়ি আর 4টি আলু ভাজা খাবে তো, আর তাই করতে বলি, কি যা বৃষ্টি নেমেছে। এই বলে ক্ষেত্রমোহন বাবুর স্ত্রী তো চলে গেলেন রান্নাঘরে। জানিস সরোজ, আমি ঘরের জানলার গড়াদের বাইরে আকাশপানে চেয়ে মেঘের তাণ্ডব দেখছিলাম। হঠাৎ আমার কানে এলো একটা পুরুষ কণ্ঠ। কাকিমা, কাকিমা, আরে এই হরিপদকে নিয়ে তো মহা মুশকিল হলো গো। হ্যাঁ, গামছাটা যে কোথায় রাখে। কাকিমা, আরে ও কাকিমা। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম একজন সুদর্শন পুরুষ। জামাইবাবু? হ্যাঁ, সেই প্রথম দেখা। তা আমি তো ঘরের মধ্যে হঠাৎ ওই রকম একজনকে দেখে বেশ ঘাবড়ে গেলাম। তোর জামাইবাবু এদিকে আমায় কি জিজ্ঞেস করে বসলো জানিস? এ কি, কাকিমা কোথায়? হেসেলে। হেসেলে? আর আপনি? আমি যজ্ঞেশ্বর বাবুর মেয়ে। যজ্ঞেশ্বর বাবু? তিনি কে? ক্ষেত্রমোহন বাবুর বন্ধু। ও, খেতু জ্যাঠার বন্ধু। হ্যাঁ। তা আপনার নামটা? কমলা। চঞ্চলা? আগে না, কমলা। কমলা তো চঞ্চলাই নয় কি? আমি চঞ্চলা নই। ও তাই নাকি, ভালো কথা। তা আমার নাম বিভূতিভূষণ চৌধুরী। খেতু জ্যাঠা আমার বাবার উকিল। আমি রাজশাহী কলেজে দর্শন নিয়ে পড়ছি। অবশ্য এবছরই কলেজের পাঠ শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনি মোচার ঘন্ট রাঁধতে জানেন? মোচার ঘন্ট? হ্যাঁ, আর ওই চিংড়ি দিয়ে লাউ শাক আর ছানার সন্দেশ? না মানে না, ঝাল ঝোল অম্বল জানা আছে কি? না, তেমন ভাবে। ও আচ্ছা, মা খুব আদর দেন, তাই জন্য রান্নাঘরে ঢোকা হয় না বুঝি। মা মারা গিয়েছেন। ও আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাবা আর এক বিধবা জেঠিমা। বেশ কথা, দেখা হয়ে ভালো লাগলো, নমস্কার। জানিস সরোজ, আমি তো অবাক। একজন লম্বা চওড়া সুপুরুষ ব্যক্তি হঠাৎ ঘরের মধ্যে এসে আমার সঙ্গে একদমে এত কথা বলে গেল। তারপর কি হলো? তারপর তো আমি পরের দিনই বাবার সঙ্গে বাড়ি চলে এলাম। রাস্তায় ফেরবার সময় বাবা কি বললেন জানিস? জানিস মা, খেতুদের বাড়িতে একটি ছেলেকে দেখলাম। ছেলেটি রাজশাহী কলেজে পড়াশোনা করে, পরীক্ষায় প্রথম হয়। ছেলেটির বাবা খেতুর মক্কেল জমিদার গৌর সুন্দর চৌধুরী। গতকাল অপরাহ্নে কথা হলো। বড় চমৎকার ছেলেটি, যেমন বিনয়ী তেমনি হাস্যময়। এমন যদি একখানা জামাই পাওয়া যেত না, তাহলে আমার বুক জুড়তো। কিন্তু আমি অভাগা, আমার কপালে এসব নেই। বুঝলি মা, আমি তো তোর গরিব বাবা, তোকে কিছুই দিতে পারলাম না রে মা। বাবা, তোমার আবার ওই কথা? আবার যদি অমন করে বলো তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি, গলায় দড়ি দেব। না রে মা, না, তুই এক দরিদ্র বাপের জ্বালা বুঝবি না। তাও যদি আজ তোর মা বেঁচে থাকতো, তাহলে বুকের ভেতরে এত বড় বোঝাখানা একা বই বেড়াতে হতো না। বাড়ি ফিরে আসার দিন 10 মাথায় বাবা ক্ষেত্রমোহন বাবুর কাছ থেকে একটি চিঠি পেলেন। সেই চিঠিতে ক্ষেত্রমোহন বাবু লিখেছিলেন, সুহৃদ বরেশু যজ্ঞেশ্বর, পরম করুণাময়ী মা জগদম্বার কৃপায় চণ্ডীপুর পল্লীনিবাসী তারাশঙ্কর বাবুর সুযোগ্য পুত্র শ্রীমান অম্বিকাশঙ্কর তার 23 বৎসরে পদার্পণ করিয়াছি।
পাত্র ম্যাট্রিকুলেশনের বেশি পড়াশুনো না করিয়া থাকিলেও বৃহৎ বিষয় আশয়ের অধিকারী, আর এ পৃথিবীতে শিক্ষার চাইতে অর্থের সম্মান অধিক। অতঃপর পাত্র পাশ করিল কি করিল না সেটা গৌণ। অম্বিকাশঙ্কর ইদানীন্তন তাহার পিতৃদেব তারাশঙ্কর বাবুর কাষ্ঠের ব্যবসায় সাহায্য করিতেছে। আমার মতে এই পাত্র তোমার সুযোগ্যা কন্যা কল্যাণিয়া কমলার জন্য আদর্শ। যদি তোমার এই বিবাহে সম্মতি থাকে তবে আমায় পত্র প্রেরণ করিয়া অবগত করাইয়া দিও। আমি পাত্রপক্ষের সহিত কথাবার্তা প্রারম্ভ করিব। ইতি হিতাকাঙ্ক্ষী ক্ষেত্রমোহন। এই চিঠি পেয়ে বাবা তো খুব খুশি হয়ে উঠল। কমলা, ও কমলা। কি হয়েছে বাবা? আরে খেতু চিঠি লিখেছে, তোর জন্য একজন পাত্র পাওয়া গেছে, সদ্বংশ, সম্পত্তি রয়েছে। তুই রানীর হালে থাকবি মা, রানীর হালে থাকবি। দিন 15-র মধ্যে পাত্রের পিতা তার জ্ঞাতিদের সঙ্গে এসে আমায় দেখে গেল। ক্ষীরের ছাঁচ, নারকেলের মিষ্টি আর নাটোরের কাঁচাগোল্লা খেয়ে আমায় পছন্দও করে গেল। জানিস সরোজ, পাত্রপক্ষ আমায় দেখে যাওয়ার পরের দিন সন্ধেবেলায় শুনলাম বাবার সঙ্গে জেঠিমার কথা হচ্ছে। তুই তো জানিস, জ্যাঠামশাই মারা যাবার পর থেকেই বিধবাই জেঠিমার চোখের মণি ছিলাম আমি। এখন অবশ্য তাই রয়েছি। জেঠিমারও নিজের কোনো ছেলেপুলে নেই, আর আমিও মা মরা। তাই আমার ভবিষ্যৎ জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু নিয়ে উনি বরাবর বড় চিন্তায় থাকেন। জেঠিমা আমার ভাবির শ্বশুরকুল সম্পর্কে বাবাকে কি বললেন জানিস? দেখো ঠাকুরপো, ছেলের বাপকে দেখে হুলো বিড়ালের মতন মনে হলো। এই এত বড় গোপ আমার মোটেও পছন্দ হয় না। তার উপরে কথাবার্তাগুলো শুনলে না কেমন যেন ছিষ্টি ছাড়া মনে হয়। অবিশ্বাসিতা হবে না, কাঠের ব্যবসায়ী কিনা। আর তার উপরে ছেলের পিসে মশাইকে দেখলে, নারকলের নাড়ু খাবি তো খা, তা বলে ন খানা। মা গো মা, যেন খেতেই পায় না। কিন্তু বৌঠান, এখনকার দিনে এই বা কে পাচ্ছে বলো? এমনিতে ছেলের বাবার কথাবার্তা আমার ভালোই লেগেছে। আর জানোই তো, একমাত্র ছেলে, বাপ মরলে সব সম্পত্তি ওর। সেক্ষেত্রে কমলা আমাদের রানীর হালে থাকবে গো। আহা শোনো ঠাকুরপো, আমার কমলা দেখতে এত সুন্দর যে ওর ভাগ্যে রাজরানী হওয়া আছেই আছে, এ কথা আমি বলে দিচ্ছি বাপু। আহা, কোন জমিদার বাড়ি থেকে যদি কোনো সম্বন্ধ আসতো। বৌঠান, আমার যা অবস্থা, তাতে কোন জমিদার বাড়ি থেকে আমার মেয়ের জন্য সম্বন্ধ আসবে বলো দেখি? আমার কি অত ভাগ্য হবে? তোমার না হয় তোমার মেয়ের হবে, এই কথা আমি বলে দিলুম। জমিদার বাড়ি থেকে সম্বন্ধ আসবেই, দেখে নিও। ঠিক এর 3 দিন পরে, জানিস সরোজ, আমি তখন হেসেলে বসে রান্না করছি। হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর আমার কানে এলো। মুহূর্তের মধ্যে আমার শরীরে রক্তস্রোত চঞ্চল হয়ে উঠল। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। আমি রান্নাঘরে দরজা ফাঁক করে কাকে দেখলাম জানিস? তোর জামাইবাবু এসেছে। বাবা তো তোর জামাইবাবুকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল। এ কি বিভূতি, কি খবর? এসো এসো। থাক থাক থাক, প্রণাম করতে হবে না। ভালো আছো তো বাবা? আগে হ্যাঁ। তা কি মনে করে হঠাৎ? না মানে ওই এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম আর কি। এদিক দিয়ে যাচ্ছিলে? হ্যাঁ। কোথায় যাচ্ছিলে? আগে ওই যে ওই আমার বন্ধু, হ্যাঁ মানে বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। ও বাহ বাহ বাহ, তা বেশ তা বেশ। তো তোমার বন্ধুর বাড়িটি কোথায়? বন্ধুর বাড়ি কোথায় খেয়েছে? হ্যাঁ ঠিক বুঝলুম না বাবা, কিছু বললে? না আগে চণ্ডীপুকুর। চণ্ডীপুকুর আগে? তা বাবা, এদিকে চণ্ডীপুকুর বলে তো কোনো গ্রাম নেই, চণ্ডীতলা আছে। হ্যাঁ, ওই চণ্ডীতলাতেই আর কি। তা সে চণ্ডীতলা গ্রাম তো এখান থেকে 1.5 ক্রোশ দূরে। তুমি তো ট্রেনেই চলে যেতে পারতে। সেখানে না গিয়ে তুমি হাঁটতে তো আমার মানে হঠাৎ আর কি হাঁটতে ইচ্ছা করলো, বুঝলেন না? তাই বলে 1.5 ক্রোশ পথ হাঁটবে বাবা? হ্যাঁ, এরকম ক্রোশের পর ক্রোশ হাঁটা আমার অভ্যেস আছে। আমি আসলে হাঁটতে কি বলুন তো খুব ভালোবাসি। তা বেশ তা বেশ। তা বাবা, তুমি এই দাওয়াটাতে এখানটা বসো। গত পরশু আমার মেয়ে কমলাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, তা সেই উপলক্ষে কিছু নাটোরের কাঁচাগোল্লা এসেছে, বড়ই চমৎকার। আপনার মেয়ের বিয়ে হচ্ছে বুঝি? হ্যাঁ বাবা, পাত্রপক্ষ এসে মেয়ে দেখে সব ঠিক করে গেছে। ভাবছি সামনের মাঘ মাসে শুভ কাজটা সেরেই ফেলবো। কথাবার্তা সব পাকা হয়ে গেছে বুঝি? না,
সেসব এখনো কিছু হয়নি, তবে সামনের মাসে কথাবার্তা সব সেরে ফেলবো। যাক, তুমি বসো। কমলা, ও কমলা। যাই বাবা। বলি, খেতুর মক্কেলের ছেলে বিভূতি এসেছে, তো তুই একটা রেকাবিতে করে নাটোরের কাঁচা গোল্লা। আগে আমি আজকে চলি। সে কি, চললে কোথায়? না না না, খেয়ে যাও, খেয়ে যাও। না, খিদে নেই। আরে ও কি কথা, আরে এখান থেকে আরো 1.5 ক্রোশ পথ হাঁটবে, কিছু তো মুখে দিয়ে যাও। থাক, আজ নয়, আজকে তারা আছে, চলি। আরে শোনো, নমস্কার। না না, বিভূতি, আরে কি আশ্চর্য, ও বিভূতি। বাবা, উনি কি চলে গেলেন? হ্যাঁ রে মা, এই ছেলেটা কেন যে এলো, কোথায় যে ঝড়ের বেগে চলে গেল, কিছুই বুঝতে পারলাম না। আজকালকার ছেলেদের মতিগতি কিছু বুঝতে পারি না বাবু। তোর জামাইবাবু তো ঝড়ের মতো চলে গেল, আর আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। আমি মনে মনে বুঝলাম যে সে নিশ্চয়ই আমার খোঁজে এসেছিল। এছাড়া আর কি কারণ থাকতে পারে বল? পরে অবশ্য তোর জামাইবাবু স্বীকার করেছে যে সে আমার খোঁজ নিতেই এসেছিল, তার চণ্ডীতলা গ্রামে কোনো বন্ধুই নেই। এ মা! কিন্তু সেদিন আমার বিয়ের খবর শুনে তোর জামাইবাবু এক কাণ্ড করে বসলো। সে রাজশাহীতে ফিরে ক্ষেত্রমোহন বাবুকে একটি চিঠি লিখল। শ্রী চরণেশ্বর জ্যাঠামশাই, কয়েক দিবস পূর্বে আপনার বাটিতে শ্রী যজ্ঞেশ্বর বাবু ও তাহার কন্যা কমলা আসিয়াছিল। ঘটনাচক্রে যজ্ঞেশ্বর বাবুর দুহিতা কমলাকে আমার যৎপরণস্তি পছন্দ হইয়াছে, এবং আমি উহার সহিত বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হইতে চাই। আপনি যদি এই ব্যাপারে আমায় সাহায্য করেন, তাহা হইলে বড়ই সুবিধা হয়। এটি প্রণামান্তে বিভূতিভূষণ চৌধুরী। এই চিঠি পড়ে ক্ষেত্রমোহনবাবু ভাবলেন, তিনি যদি তোর জামাইবাবুকে সাহায্য করেন, তাহলে তোর জামাইবাবুর বাবা মানে আমার শ্বশুরমশাই ভাববেন যে ক্ষেত্রমোহনবাবুই তোর জামাইবাবুর সঙ্গে আমার বিয়ের চক্রান্ত করছেন। তাই তিনি আমার শ্বশুরমশাইকে জানালেন, গৌরসুন্দর মহাশয়, আপনার পুত্র বিভূতিভূষণ আমার গৃহে থাকিয়া কলেজে পড়িতেছে, ইহা অতি উত্তম কথা। কিন্তু কয়েকদিন যাবৎ আমি অবলোকন করিতেছি যে শিক্ষার্জনের প্রতি বিভূতির মনোযোগ আর আগের মতো নাই। সংসারের নানা প্রকারের প্রলোভন তাহার চিত্তকে আকর্ষণ করিতেছে। আমার মনে হয় যে তাহাকে আপনি সংযত হইবার উপদেশ প্রদান করুন, ইহাতে তাহার মঙ্গল বই মন্দ হইবে না। নমস্কারান্তে, ক্ষেত্রমোহন। এই চিঠি পেয়ে আমার শ্বশুরমশাই তো তোর জামাইবাবুকে বেশ ভালো রকম উপদেশ দিলেন। কি ব্যাপার বিভূতি, তোমার পড়াশোনা কেমন চলছে? আগে ভালোই চলছে। শুনছি তোমার বিবাহ করার শখ জেগেছে। আগে মানে আগে পড়াশোনা শেষ করো, তারপরে আমি তোমার জন্য কোণে দেখতে যাব, বুঝলে? আগে বাবা মশাই। অন্যদিকে ক্ষেত্রমোহনবাবু আবার বাবাকে একটি চিঠি লিখলেন। ভাই যজ্ঞেশ্বর, তোমার কন্যা কমলার বিবাহ মাঘ মাসে দিবে কেন? আমাদের কুলজ্যোতিষী জানাইলেন যে অঘ্রাণ মাসে কয়েকটি শুভ দিন আছে। সেক্ষেত্রে আমার মনে হয় অঘ্রাণ মাসে কমলার বিবাহ দিলে ভালোই হইবে। বিলম্বের প্রয়োজন কি? ইতি তোমার শুভার্থী, ক্ষেত্রমোহন। এই কথা শুনে বাবা অঘ্রাণ মাসেই আমার বিয়ে দেবেন বলে স্থির করলেন। জানিস, পুরো গ্রামে তো হইচই পড়ে গেল। শুধু আমার জেঠিমা কেন জানি না বাবার এই সিদ্ধান্তে তেমন খুশি হলেন না। তিনি বাবাকে বললেন, ঠাকুরপো, তোমার তো তাড়ার কি আছে বুঝি না বাপু। দেশে কি অন্য ছেলে পাওয়া যেত না? আমি বলে দিচ্ছি, আমাদের কমলা রাজরানী হবার যোগ্য, জমিদার বাড়ির বউ হবে সে। উফ বৌঠান, তোমার সেই এক কথা না। দেখতে তো পাচ্ছ আমার অবস্থা, কত টাকা পণ দিতে পারবো আমি, সেটা ভেবে দেখেছো? জমিদার বাড়িতে বিয়ে দিতে গেলে যত টাকা লাগবে সে টাকা আমায় 400 বার বেচলেও পাওয়া যাবে না। এই পৃথিবীর সব ছেলেকে পণ নেওয়ার জন্য বসে আছে নাকি ঠাকুরপো? বলি, এই পৃথিবীর কতটুকু দেখেছো তুমি? যা দেখা দেখেছি বাপু, তাও নিতান্ত কম নয়। বলি, মেয়ের বিয়ের জন্য এত তাড়াহুড়োর কি দরকার? আর কয়েকদিন অপেক্ষা করলে হয়তো কোনো জমিদার বাড়ির ছেলের সঙ্গে। বৌঠান, তুমি থামবে? আমার বিয়ে স্থির হবার কয়েকদিনের মধ্যেই ঘটল একটা অভূতপূর্ব ঘটনা। একদিন সকালে আমি তখন সবে উনুন ধরিয়ে ভাতের হাঁড়িটা চড়িয়েছি। এমন সময় হঠাৎ শুনতে পেলাম তোর জামাইবাবুর গলা। যজ্ঞেশ্বর বাবু আছেন? আমি দরজা ফাঁক করে দেখলাম তিনি উঠোনে দাঁড়িয়ে রয়েছেন। সকালের রোদে তাকে যে কি সুন্দর লাগছিল, কি বলবো। ইতিমধ্যে বাবা বেরিয়ে এসেছেন ঘর থেকে। তারা দুজন পশ্চিমের দাওয়ায় গিয়ে বসলেন। তারপর নানা কথা বলতে লাগলেন। তবে আমার কানে ভেসে এলো যে তিনি দুপুরের খাবার খেয়ে যাবেন।
আমার ভেতরটা কেঁপে উঠল আবার এক অজানা আবেগে। যদিও আমার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায়, তবুও এই মানুষটাকে দেখলে আমার বুকের ভেতরটা কেঁপে উঠছে কেন? এরই কি নাম ভালোবাসা? তখন অবশ্য এত কিছু ভাবার অবকাশ ছিল না। যেই শুনলাম যে উনি খাবেন, অমনি রান্নার মধ্যে না একটা স্ফূর্তি এসে গেল। তবে কিছুক্ষণের মধ্যেই রান্নাঘরে ঢুকলেন জেঠিমা। হ্যাঁ রে কমলা, আমাদের পশ্চিমের দাওয়ায় বসে একটি ছেলে গায়ে তেল মাখছে। ছেলেটি কে গা? কেন, তোমার জেনে কি লাভ? মলজা, লাভ আবার কি? সুন্দর চেহারা, গায়ের রংখানা, আহা যেন কাঁচা সোনা। তাই জিজ্ঞেস করছি, ছেলেটি কে? তোর বাবা বড্ড ক্যাটক্যাটে কথা। ছেলেটি বাবার বন্ধু উকিল ক্ষেত্রমোহন বাবুর মক্কেল জমিদার গৌরসুন্দর বাবু, ওই ওনার ছেলে বিভূতিভূষণ। কি বলিস মুখপুরি? জমিদার? জমিদারের বাছা? আহা, তাই বলি দেখেই বুক জড়িয়ে যায় কেন। তা বে করেছে? আহ জেঠিমা, আর দূর মুখপুরি বল না, বে করেছে ও? না না, বে হয়নি? আরে বলছি তো না। আরে জয় রাধা মাধব, এ কি ঘটনা ঘটালে নন্দকিশোর? আরে ও ঠাকুরপো! আরে জেঠিমা, জেঠিমা কি হচ্ছে কি? মুখপুরি ঠাকুরপো, ও ঠাকুরপো! কি হয়েছে বৌঠান? রাধা মাধব মুখ তুলে চেয়েছেন ঠাকুরপো। ওই ছেলেটি জমিদার বংশের, এখনো বে করেনি। তুমি কমলাকে ওর হাতে তুলে দাও। হ্যাঁ, কি বলছো বৌঠান? কমলার বিয়ে তো ঠিক হয়ে গেছে। নিকুচি করেছে ও বে। ও বে ভেঙে দাও। ভেঙে দেব? হ্যাঁ। সে যদি দিও তাহলেও তো সমস্যা। আবার কিসের সমস্যা? বিভূতি কি মানবে? কেন মানবে না? আমাদের কমলা কম কিসের? না না ঠাকুরপো, তুমি এক্ষুনি গিয়ে ছেলেটির সঙ্গে কথা বলো। চেষ্টা তোমায় করতেই হবে। আমি বরং ছেলেটির জন্য বাথানপাড়ার গোয়ালাদের ঘর থেকে ভালো ছেনা আর ক্ষীর আনিয়ে ওর জন্য কয়েকটা মিঠাই তৈরি করে গে। আহা বাছা, আমার ননির ছেলে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘটল আর একটা অদ্ভুত ঘটনা, যা কোনোদিনও ভাবতে পারা যায়নি। ঘটল ঠিক তাই। জানিস জানিস তোর জামাইবাবু বাবাকে বলল যে সে আমায় বিয়ে করতে চায়। যজ্ঞেশ্বর বাবু, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলেই ফেলো না, অত কিন্তু কিন্তু করছো কেন বাবা? না মানে আমি যেটা বলতে চাই। আবার কিন্তু কিন্তু করে? কি হয়েছে? আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। হ্যাঁ, সে কি? হ্যাঁ, মানে যদিও আমি জানি যে ওর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, তাও। কিন্তু বাবা, বিয়ে তো আর ছেলে খেলা নয়। সমাজ বলে তো একটা কথা আছে। আমরা গরিব, মেয়েকে আমরা অনেক কিছু দেব এমন সামর্থ্য আমাদের নেই। তোমার বাবা কি এতে রাজি হবেন? আগে বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। বেশ কথা, আজ যে কথা তুমি আমায় দিলে, পরে সে কথার খেলাফ করবে না তো বাবা? আগে না, সে বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ব্যাস, এক মুহূর্তে ভাগ্য এসে আমার জীবনের গতিপথটাই পাল্টে দিল। জানি সরোজ, আমি ভাবতে পারিনি জীবনে এমন ঘটনাও ঘটে। আমি তো পাথর হয়ে বসেছিলাম। শুধু জেঠিমা বাবাকে কি বললো জানিস? কি ঠাকুরপো, কি বলেছিলাম? কমলা জমিদার বাড়ির বউ হবে। মিলল তো? আমি নাকি কিছুই দেখিনি, আমি নাকি কিছুই জানি না। বৌঠানের কথা একটু শুনতে হয়, বুঝলে? তবে এবার তুমি ঠান্ডা হও, এক গ্লাস ঘোল খেয়ে মাথা ঠান্ডা করো। কমলা, আরে ও কমলা, কই গেলি মুখপুরি? বিয়ের প্রস্তাব পাকা করে তোর জামাইবাবু আমার শ্বশুরমশাইকে জানালো। শ্বশুরমশাই তো হতবাক হয়ে গেলেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, কি ব্যাপারটা কি? ক্ষেত্রমোহনের বাড়িতে মেয়েটিকে একবার দেখেই পছন্দ হয়ে গেল? আমাদের সময় সব ভাবাই যেত না। তার উপরে মেয়েটি গরিব ঘরের মেয়ে। একবার ভেবে দেখলে না? কি হলো, মুখ ঝুলিয়ে দাঁড়িয়ে রইলে কেন? শোনো, আমি কি তোমাকে পণের লোভে বিয়ে করতে বলেছি? না, সেটা নয়। নিজের ছেলেকে নিয়ে বেয়াইয়ের সঙ্গে দরদস্তুর করব তেমন ছোট লোক আমি নই। কিন্তু বিভূতি, আমি বড় ঘরের মেয়ে চাই। বাবা মশাই, বলো। আগে যজ্ঞেশ্বর বাবুরা বড় ঘরই, কিন্তু ভাগ্যের পরিহাসে তারা আজ দরিদ্র। তাহলে যজ্ঞেশ্বরের মেয়েকেই তুমি? আগে ঠিক আছে, আমি কথাবার্তা বলি,
ভেবেছিলাম দেখে শুনে ছেলের বিয়ে দেব, কিন্তু কিন্তু সে গুড়ে বালি। এখন যেটুকু পড়ে আছে সেটুকুই সুষ্ঠুভাবে সেরে ফেলি আর কি। শ্বশুরমশাই অবশেষে আমাদের বাড়িতে এলেন, বাবার সঙ্গে কথা বললেন। দেখুন যজ্ঞেশ্বর বাবু, আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। এখন প্রশ্ন হলো বিয়েটা কোথায় হবে? আগে গৌরসুন্দর বাবু, আমাদের এখানেই যদি। আপনাদের এই কুঁড়ের দাওয়ায়? দেখুন মশাই, আমার এই এক ছেলে ওই বিভূতি, আমি তার বিয়েটা ধুমধাম করে করতে চাই। আপনাদের এই খোড়ো ঘরে বিয়ে দিলে লোকে বসবে কোথায়, বাজি ফাটবে কোথায়, নহবত বসাবো কোথায়? না 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 না, ও হবে না। বিভূতির বিয়েটা আমার বাড়িতেই হোক। কিন্তু আমাদের এখানে তাহলে। আপনাদের এই ছোট্ট কুড়ে ঘরে আমাদের বরযাত্রী আঁটবে না। ঠিক আছে, তাহলে আপনাদের ওখানেই হোক। বাবা তো শ্বশুরমশাইকে কথা দিলেন, কিন্তু বাদ সাধলেন জেঠিমা। এ কি কথা ঠাকুরপো, ঘরের মেয়ের বিয়ে হবে তাও কিনা শ্বশুর ঘর থেকে? এমন কথা কি কেউ শুনেছে কোশমিন কালে? এছাড়া আর উপায় কি বলো? কি উপায় কি আবার? জমিদার বাবুকে বলো যে আমাদের মেয়ের বিয়ে হবে তার বাপ ঠাকুরদার ভিটেতে। কিন্তু গৌরসুন্দর বাবু বলেছিলেন যে অনেক বরযাত্রী আসবে, স্থান সংকুলান হবে না। আরে বাবা, খুব হবে, বুদ্ধি খাটালেই হবে। আরে পশ্চিম দিকে একখানা মেরাপ খাটাবো, তারপরে এইখানে ছাদনাতলা, আর বেড়ার ধারেই নহবত বসবে গো। কিন্তু বৌঠান, এত টাকা আসবে কোত্থেকে? আহা, সে তুমি চিন্তা করো না ঠাকুরপো, কিছু টাকা তো আমারও আছে নাকি। আমার যা গয়নাগাটি রয়েছে সব বেচে দেব, জমিদার বাবুও দেখুক যজ্ঞেশ্বরের যজ্ঞ। বাবা আমার শ্বশুরমশাইকে এ কথা বললেন। শ্বশুরমশাই তো খুব চটে গেলেন। গৌরসুন্দর বাবু, আমার মেয়ের বিয়েটা আমাদের ভিটে থেকেই হোক, হাজার হোক পিতৃপুরুষের ভিটে। কিন্তু আমি তো আপনাকে আগেই বলেছি যে বিভূতির বিয়েতে আমি নহবত চাই। বসবে, নহবত বসাবো আমরা। তাছাড়া বরযাত্রীরা বসবে কোথায়? ওইটুকু তো আপনার কুঁড়ে। আগে জায়গা বেরিয়েছে, বরযাত্রী বসতে পারবে। আর বাজিটা? সেই ব্যবস্থাও হচ্ছে। কিন্তু আমি তো জ্ঞাতি গোষ্ঠীকে বলে দিয়েছি যে বিয়ে আমার এখানে হবে। আপনি তো সেদিন আমায় বললেন। হ্যাঁ, কিন্তু সেদিন বুঝতে পারিনি। বুঝতে পারিনি মানে? সমাজ বলে তো একটা কথা আছে নাকি? আগে সেটা তো আপনার কথায় চলতে পারে না। আগে আগে উফ, জ্বালিয়ে খেলে দেখছি। ঠিক আছে, আপনার ওখানেই বিয়ে হবে। দেখবেন খাবার দাবারের আয়োজন যেন যথেষ্ট পরিমাণে থাকে। বিভূতির বিয়েতে বরযাত্রীর সংখ্যা কিছু না হোক 40 পেরিয়ে যেতে পারে। আজ্ঞে বেয়াইমশাই, সে আপনি ভাববেন না, খাবার আয়োজনে কোনো ত্রুটি হবে না। এরপর যত বিয়ের দিন কাছে আসতে লাগলো, তত আমার মনটা একটা অজানা ভয় কাঁপতে লাগলো। কিসের ভয় তা জানি না, কিন্তু কিন্তু বারবার মনে হচ্ছিল যে ভীষণ কিছু একটা ঘটতে চলেছে। জানিস সরোজ, আমি তো তোর আসার জন্য অপেক্ষা করছিলাম। তুই এলে তাও মনের অবস্থাটা খানিকটা ভাগ করে নেওয়া যেত। কিন্তু তার আগেই তো আমি জ্বরে পড়লাম, তোমার বিয়ের 4 দিন আগে। সে কি ধুম জ্বর! আর আমার বিয়ের ঠিক 2 দিন আগে, যখন সব কিছু প্রস্তুত, তখন শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। এমন বৃষ্টি আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি রে। প্রথমে পুকুর ভরল, তারপর উঠোনে জল চলে এলো, ছাদনাতলা গেল ভেসে। ইতিমধ্যে বিয়ের দিন বরযাত্রী আসার কথা। বাবা তো রেল স্টেশনে পালকি, গাড়ি, হাতি, গরুর গাড়ি যা পেলেন পাঠিয়ে দিলেন। এদিকে বরযাত্রীরা রেল স্টেশনে নেমে দেখলো যে স্টেশনের 4 দিক জলে ভরে রয়েছে। তারা চারপাশের এই দুরবস্থা দেখে প্রচন্ড ক্ষেপে উঠল। দেখেছেন নিপতি বাবু, অবস্থাটা দেখেছেন? জলে টইটুম্বুর চারদিক, এর মধ্যে দিয়ে আমাদের ব্যাঙাচির মতো লাফিয়ে লাফিয়ে যেতে হবে। আমার তো ভেবেই গায়ে জ্বর আসছে গো। যা বলেছ মহেন্দ্র, আমার সাদের কোচানো ধুতি গেল বছর পলাশডাঙ্গা থেকে আমার ছোট শালা এনে দিয়েছিল, দাম পুরো 12 আনা। আমার এই ধুতির 12টা বাজবে। আপনার তো ধুতির 12টা বাজেছে নিপতি বাবু, কিন্তু আমার পামসু পুরো 1 টাকা দাম। সে তো পালং শাকে চচ্চড়ি হয়ে যাবে মশাই। আর এই যে নগেন্দ্র, তুমি কিছু বলছো না যে? কি বলি বলুন তো কালীনাথ বাবু?
চতুর্দিক দেখে আমার রীতিমতো মেজাজটা চটকে যাচ্ছে। জমিদারের ছেলের বিয়ে হচ্ছে এইরকম একটা জায়গার মেয়ের সাথে। হ্যাঁ, আমি তখনই গৌরসুন্দর বাবুকে বলেছিলাম যে আপনার তো বড় 7 মহলা বাড়ি, সেখানেই ছেলের বিয়ে দিন না। কে কার কথা শোনে বলো? তোমরা কি কেউ ভেতরে খবরটা জানো? আমরা তো কিছুই জানি না। জানো না কালীনাথ? জানো না? জানি না তো। বলতে দাও। এই বিয়ে এই জজপাড়ায় হচ্ছে, তার জন্য আমাদের গৌর সুন্দর দায়ী নয় গো। গৌর সুন্দর দায়ী নয়, তবে দায়ী যজ্ঞেশ্বর মেয়ের বাপ। আরে ওই তোর যত নষ্ট গোড়া মানে। আরে গৌর সুন্দর তো বলেছিল যে তার বাড়িতে বিয়েটা হোক, কিন্তু ওই যজ্ঞেশ্বর ও বললো যে বিয়েটা বাপ ঠাকুরদার ভিটেতে হোক। এখন বাপ ঠাকুরদার ভিটে নিশ্চয়ই জলের তলায়। এক কাজ করা যাক, জয় মা বলে সাঁতার কেটে বিয়ে বাড়ি যাওয়া যাক। পথে 2-1টা কই, মাগুর, ট্যাংরা, শিঙি পেলে একেবারে ধুতির কাঁচা খুলে খপ করে ধরে নেওয়া যাবে। কি বলো? আমার মায়েরই ওই যজ্ঞেশ্বরের ওপর খুব রাগ হচ্ছে। সে তো আমারও হচ্ছে গো। দাঁড়ান, যজ্ঞেশ্বরের এই বিবাহ যজ্ঞ আমি বন্ধ করে ছাড়বো। আহা, চটে যাও কেন দাদা? আরে চটবো না মানে? চটবো তো বটেই। এই হাঁটু কাদার মধ্যে দিয়ে ফ্যাটফ্যাট করে গরুর গাড়ি চড়ে যাওয়া যেতে হবে। কোনে কর্তা তো হাতি, গাড়ি, ঘোড়া যা পেরেছেন পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের ভাগ্যে সবকিছুই পড়লো না। পড়লো শুধু গরুর গাড়ি রেডিকিউলাস। সত্যি? কিন্তু নিপতি বাবু, এই গরুগুলো তো ডেনা নেই, কি হবে? আবার কি কথা বললেন ব্রজেশ্বর বাবু? তোমার কি এত জল কাদা দেখে মাথা খারাপ হয়ে গেল? বলেছেন আগে না নিপতি বাবু, রাস্তার যা অবস্থা দেখছি তাতে তো গরুগুলো হেঁটে যেতে পারবে বলে মনে হয় না। কেন 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 কেন? ওরে বাবা, ওদের তো সাঁতরে যেতে হবে গো। তাই ভাবছিলুম ওদের তো আর মাছের মতো ডানা নেই, কি করে সাঁতরে যাবে? কথা বলেছো। এখানে দাঁড়িয়ে কি লাভ হলো? চলুন যাওয়া যাক। জানিস সরোজ, বরযাত্রী যখন ঢুকলো তখন প্রায় বিকেল হয়ে গেছে। বাবা, জেঠিমা, গায়ের অন্যান্য মানুষজন সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল। বরযাত্রী ঢোকা মাত্রই সবাই উলুধ্বনি শুরু করলো। তুমি যাও, বিআই মশাইকে দেখো। আরে ও পুটির মা, তোমরা একটু দেখো বাবা, বরযাত্রীরা যাতে অসন্তুষ্ট না হয়। জানিস সরোজ, আমি তো জানলা দিয়ে দেখলাম উঠোন ভর্তি জল, গোড়ালি ডুবে যাচ্ছে, তার মধ্যে প্রায় 40 বরযাত্রী। মুহূর্তের মধ্যে মনে হলো উঠোনটা বুঝি ভেঙেই পড়ে যাবে। আর বেচারা বাবা এদিক সেদিক ছুটছে আর প্রত্যেকটা বরযাত্রীর সামনে হাত জোর করে বলছে, বড় কষ্ট দিলাম, বড় কষ্ট হলো। সেদিন বাবার সঙ্গে সঙ্গে গ্রামের ছোট বড় সবাই মিলে বরযাত্রীদের আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠল। হঠাৎ চোখে পড়ল আমার শ্বশুর মশাই বাবার সঙ্গে খানিকটা গলা চড়িয়ে কথা বলছেন। আমি আপনাকে আগেই বলেছিলাম যজ্ঞেশ্বর বাবু, আমার বাড়িতে বিবাহের ব্যবস্থা করুন, আপনি শুনলেন না। এখন চারিদিকে কি অবস্থা দেখেছেন? বরযাত্রী রীতিমতো ক্ষেপে উঠেছে। আগে ভুল করে ফেলেছি। আসলে এমন ধারা বৃষ্টি যে হবে তা তো বুঝতে পারিনি। বুঝতে পারলে কি আর এমন হতো? গত 5 দিন ধরে আকাশ ভেঙে পড়ছে, আর পড়বি তো পর আমার মাথায়। ভগবান আমায় নিশ্চয়ই সাজা দিচ্ছেন, নইলে যে বৃষ্টি গত 20-25 বছরে হলো না, সে বৃষ্টি এখন হলো। কিন্তু যজ্ঞেশ্বর বাবু, বরযাত্রী কি এসব কথা শুনবে? প্রথমে তাদের বলা হয়েছিল যে আমার বাড়িতে বিয়ে হবে, হলো না। অজ পাড়াগায় যেতে হবে শুনে অনেকেই মুখ বেঁকিয়েছিল। তাও নেহাত আমার ছেলের বিয়ে হচ্ছে বলে তারা এখানে এসেছে। এখন এখানে এই ব্যবস্থা দেখে তারা যে রীতিমতো ক্ষেপে উঠেছে, সেটা আশা করি আপনি বুঝতে পারছেন।
কিন্তু আমি তো যথাসাধ্য চেষ্টা করছি। করুন করুন, চেষ্টা করতে ক্ষতি কি, কিন্তু কতটা সফল হবেন সেটা তো বিধাতাই জানেন। শ্বশুরমশাইয়ের কথা শুনে তো আমার বুক কেঁপে উঠল। আমি চোখের সামনে দেখতে পেলাম আমার অসহায় বাবাকে। বৃষ্টির দাপটে গাছের পাতা যেমন থর থর করে কাঁপে, তেমনি আমার বাবা কাঁপছিল। আমার বারবার মনে হচ্ছিল অশুভ একটা কিছু ঘটতে চলেছে। কিন্তু এসবের মধ্যে তুমি বিভূতিদাকে দেখতে পেয়েছিলে? না, তোর জামাইবাবুকে দেখতে পাইনি। দেখতে পেয়েছিলাম শুধু ওই বরযাত্রীদের, যারা উচ্চস্বরে তামাশা করছিল। বিয়ে বাড়ির যা অবস্থা দেখছি, এ তো ধসে পড়ে যায় গো। আরে দেখেছো বুঝো, লখনৌয়ের নবাবের রাজবাড়ি হে, কি শোভা! এটা তুমি ঠিক বলেছো। আর যজ্ঞেশ্বর বাবু আমাদের রাজা গো, রাজা। আর এই হলো তার যোগ্যী বাড়ি। যজ্ঞেশ্বরের যোগ্যতা হলে জমে উঠেছে, কি বলো? কিন্তু 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 একটা কথা আছে, মুচিপাড়ার রতন মুচির তৈরি আমার জুতো জোড়ার এই কি অবস্থা হলো বলো দেখি। কি অবস্থা হচ্ছে? কি আর করবে বলো? হ্যাঁ, কি আর করবে মানে? একই সারা ইয়ার কি হচ্ছে আমাদের সঙ্গে? প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি, এখনো কোনো জল খাবারের আয়োজন নেই। আর ঠিক আছে উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত হব না মানেটা কি? খাবার কোথায়? খাবার কোথায়? আমার খিদে পেয়েছে। বাবা, এও তো ঠিকই বলছে। এত দূর থেকে এত ধকল হয়েছে, তো পেতেই হবে। সে অবশ্য আমারও তো পেয়েছে। তাহলে তো বললেই হয়। হ্যাঁ, বলা যাক। খাই খেতে দাও। দাঁড়াও, আমি যজ্ঞেশ্বর বাবুকে বলছি। যজ্ঞেশ্বর বাবু বলি, ও যজ্ঞেশ্বর বাবু। আগে হ্যাঁ বলুন। আগে বলছি খিদে পেয়েছে, খিদে। হ্যাঁ, একটু খাবার ব্যবস্থা করতে পারেন? খিদে পেট চুই চুই করছে যে। আগে কিছু বললেন নাকি? আগে সত্যি বলতে কি, আমাদের সাধ্যমতো যা কিছু আয়োজন করেছিলাম সব জলে ভেসে গেছে। উনুন বৃষ্টির জলে ভেসে গেছে। আর আমাদের ওই ছোট্ট গ্রাম বুড়ো শিবতলা, এখানে তেমন কিছুই পাওয়া যায় না। পাওয়া যায় না মানে? খাবো কি? আগে মানে আরে কি আগে না খেতে পেয়ে মরবো নাকি রে বাবা? আরে কি হলো যজ্ঞেশ্বর বাবু? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? খাবার ব্যবস্থা করুন, খাবার ব্যবস্থা। এত দূর থেকে ট্রেনে করে, গরুর গাড়ি করে এসেছি, খেয়ে তো যাবোই। আগে আমি সত্যি কথা বলছি, সব ব্যবস্থা করেছিলাম, বিশ্বাস করুন, সব ব্যবস্থা করেছিলাম, কিন্তু বৃষ্টিতে। আরে রাখুন আপনার বৃষ্টি, আমরা খাবোই। আমাকে একটু বোঝার চেষ্টা করুন, একটু বুঝুন। কোনো কথা শুনবো না। খাবো ওরে খেতে দে, হঠাৎ বরযাত্রীরা চিৎকার করতে শুরু করলো। আমি তো জানলা ফাঁক করে দেখলাম এক উঠোন ভর্তি বরযাত্রীর সামনে বাবা জোর হাত করে দাঁড়িয়ে আছে, আর বরযাত্রীরা সবাই চিৎকার করছে। এই সময় হঠাৎ জেঠিমা ঘরে ঢুকলো। কমলা শোন, গোল বেঁধেছে বাইরে। তবে তুই কিচ্ছু চিন্তা করিস না মা, কিচ্ছু চিন্তা করিস না। কিন্তু জেঠিমা, খাবার পাবে কোথা থেকে? ব্যবস্থা করেছি মা, ব্যবস্থা করেছি। আমাদের রামু গোয়ালাকে খবর দেওয়া হয়েছে, ও বলেছে টাটকা ছেনা রয়েছে অনেক। অফুরান, যে যত চাইবে তত পাবে। ও এলো বলে মা, ও এলো। জেঠিমা চলে গেল, তাও আমার মনটা শান্ত হলো না জানিস। বাইরে বরযাত্রীদের তাণ্ডব চলতে লাগলো। যদি খাওয়া না পাই তাহলে থাকবো না, কি বলো তোমরা? আমার তো ইচ্ছে করছে এই মুহূর্তে ট্রেন ধরে ফিরে যায়। চলো। দোহাই আপনাদের পায়ে পড়ি, দয়া করে যাবেন না, চলে যাবেন না, দোহাই আপনাদের। যাবো না কেন হে? আর কোনো নাটক দেখা বাকি আছে নাকি? যজ্ঞেশ্বর বাবু। আগে বেয়ামশাই, এতগুলো মানুষকে তো আর অনাহারে রাখা যায় না, কিছু তো উপায় করতেই হবে। আগে চেষ্টা তো করছি। উনি চেষ্টাই করুন, আমরা ট্রেন ধরে ফিরে যাই। শুনেছেন,
যজ্ঞেশ্বর বাবু, আগে আগে আমায় আর কিছুক্ষণ সময় দিন। কি হে, ওকে সময় দেয়া হবে নাকি তোমরা চলে যাবে? ঠিক আছে, সময় দেওয়া হোক তবে ওকে। হ্যাঁ, দেখাই যাক না উনি কি করেন। যজ্ঞেশ্বর বাবু, দেখবেন ব্যবস্থা করতে গিয়ে আবার রাত ভোর না হয়ে যায়। জানিস সরোজ, কিছুক্ষণের মধ্যেই বাথানপাড়ার গোয়ালারা ছানার আয়োজন করে ফেলল। গোয়ালাদের সর্দার রামু গোয়ালা বাবাকে বলল, কোনো ভয় নেই ঠাকুর, ছানা যিনি যত খেতে পারবেন আমরা জুগিয়ে দেব। কমলা মায়ের বিয়েতে বরযাত্রীরা না খেয়ে চলে যাবে, সেটা হবে না কো। এ আমাদের বুড়ো শিবতলা গাঁয়ের অপমান, আর এই অপমান আমরা হতে দেব না। তা বেশ রামু, কিন্তু যত ছানা চাই তত ছানা যোগান দিতে পারবি তো বাবা? আপনি কিচ্ছু চিন্তা করবেন না ঠাকুর, ছানার পাহাড় রয়েছে আমাদের। রামু গোয়ালার সঙ্গে কথা বলে বাবা বরযাত্রীদের বলল, আগে খাবার একটা ব্যবস্থা করা গেছে। বাবা, ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, তো কি ব্যবস্থা হলো একটু শুনি। আগে ছানা। ছানা? হ্যাঁ, ছানা। সে আবার কি বিয়ে বাড়িতে কি খাওয়ার না ছানা? কেউ কোনোদিন শুনেছে নাকি? আমি তো বাপের জন্মে দেখিনি। আমিও না। ওকিরে নগা, এ কি বলে ছানা? আহা ছানা কে ভাই কানা হব সখী। কিন্তু এছাড়াও ভাই বাকি তোমরা সকলে ছানা নিয়ে খেলেছো কখনো? সে আবার কি খেলা গো? তাসের খেলা, দাবার খেলা এমন শুনেছি, কিন্তু ছানার খেলা শিখিয়ে দেবো তোমাদের, সব শিখিয়ে দেবো। আমরা খেলবো ছানা নিয়ে? ছানা নিয়ে খেলবো। আরে যখন বলছে খেলা যায় তাহলে খেলা যায়, তাহলে চলো শুরু করে দিই। শুরু করো। যজ্ঞেশ্বর বাবু, যজ্ঞেশ্বর বাবু শোন না, আপনি ছানা দিতে বলুন, আমরা ছানা খাবো। ছানা 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 আমরা ছানা খাবো। ছানা খাই। নিশ্চয়ই। ওরে কে কোথায় আছিস? পাত পেড়ে দে। আসুন আপনি বসুন। জানিস সরোজ, যেখানে বরযাত্রীদের খেতে দেওয়া হলো তার চারিদিক পুকুরের জলে কাদা হয়ে উঠেছে। বাবা নিজে হাতে বরযাত্রীদের পরিবেশন করতে লাগলেন। কিন্তু কি অদ্ভুত জানিস, বাবা যেমন পাতে ছানা দিয়ে যেতে লাগলো, তেমন বরযাত্রীরা সেগুলো কাঁধ ডিঙিয়ে পিছনে কাদার মধ্যে ফেলতে লাগলো। ছানা খায় কাদা, কালো হয় সাদা। নৃপতি বাবু, হ্যাঁ ভাইয়া, তোমার ছানাটি যেখানে পড়েছে ওই যে তার চেয়েও বেশি দূরে পাঠাবো আমার ছানাকে। এই দেখো। আর আমি দেখো ছানাটা ফেলছি কিভাবে। আমি বলছি ঠিক করে ফেলতেও পারো না তো। দোহাই আপনাদের, এমন কাজটি করবেন না। আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি, আপনাদের নির্যাতনের যোগ্য নই। বিশ্বাস করুন, আমার এইটুকুই সম্বল। আমি কি আপনাদের সঙ্গে পারি? আপনারা মান্যগণ্যি লোক, আপনাদের সঙ্গে আমার তুলনাই হয় না। আমি অতি ক্ষুদ্র, অতি নীচ। আমায় আপনারা ক্ষমা করুন। আমি বলছি, এই ছানা আপনারা খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। ছানা ভালো লাগবে। খেয়ে দেখবে। দেখো খাচ্ছি। যজ্ঞেশ্বর বাবু দেখুন, এই খাবার বললো পাকে বোঝা। না, এমন করবেন না। হে ভগবান, আপনারা আমার কথা শুনুন। এই ছানা এভাবে ফেলবেন না। দয়া করুন। আমি আপনাদের নির্যাতনের যোগ্য না। হে ভগবান, আমার দোষটা কোথায়? বৃষ্টি এসে সব ভাসিয়ে নিয়ে গেল। আমার অপরাধটা কোথায় বলুন? আমার অপরাধটা কোথায়? যজ্ঞেশ্বর বাবু, আপনি হলেন মেয়ের বাপ, তাই তো? সে অপরাধ আর যায় কোথায়? কাঁচা বলেছ বাবু, কাঁচা বলেছ। মেয়ের বাপ, সে অপরাধ যায় কোথায়?
বরযাত্রীদের এক একটা কথা আমার কানে আজও বাজে সরোজ। যে কটা অপমান তারা আমার বাবাকে করেছিল, সেই সব কটা অপমান আমার বুকে কাঁটা হয়ে বিঁধছিল। আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম বাবার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। বাবা বরযাত্রীদের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে। বরযাত্রীরা পিশাচের মতো তাণ্ডব করছে, ছানা ছুঁড়ে ফেলছে পাকে। আর এসবের মধ্যে আমার শ্বশুর মশাই কাউকে কিচ্ছু না বলে তাড়িয়ে তাড়িয়ে পুরো ব্যাপারটা উপভোগ করছেন। সেই মুহূর্তে জানিস সরোজ, আমার সমস্ত রাগ গিয়ে পড়ল তোর জামাইবাবুর ওপর। আমার মনে হলো, কেন তিনি আমায় পছন্দ করলেন? তিনি আমায় পছন্দ না করলেই তো আর এসব হতো না, বল। ইতিমধ্যে জেঠিমা ঢুকলেন আমার ঘরে, বললেন, কমলা, জেঠিমা 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 এসব কি হলো? জেঠিমা, কি হলো এসব? কমলা, তুই ঘাবড়াসনি মা, তুই ঘাবড়াসনি। আমি বিভূতির সঙ্গে কথা বলবো। সে তো নিজে থেকে বিয়ের প্রস্তাব করেছে না? সে জানতো না বরযাত্রী কেমন হবে। মেয়ের বিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু তাই বলে এত অপমান সহ্য করতে হবে? আমরাও তো মানুষ নাকি রে? জানিস সরোজ, জেঠিমা তো ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেল তোর জামাইবাবুর কাছে। জামাইবাবু কিছু জানতো না? না, ও বুঝতে পেরেছিল যে বাইরে কোনো একটা গোলমাল হচ্ছে, কিন্তু ঠিক কি হচ্ছে সেটাও জানতো না। কারণ যতবারই ও আমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করেছে যে বাইরে এত চেঁচামেচি কিসের, আমার শ্বশুরমশাই বলেছেন ও কিছু না। কিন্তু শেষমেশ জেঠিমা ওর কাছে যাওয়াতে উনি সব শুনে চমকে উঠলেন। বাবা বিভূতি, আগে আমি যদি তোমার চেয়ে বয়সে ছোট হতাম তাহলে তোমার পায়ে পড়তাম বাবা। সে কি করছেন? কি হয়েছেটা কি? আমি জানি যে আমরা দরিদ্র, আমাদের সেরকম অর্থ নেই, তবে বাবা আমাদের যা কিছু ছিল সব কিছু দিয়ে বিয়ের আয়োজন করেছিলাম। কিন্তু বৃষ্টি এসে যে সব তছনছ করে দেবে সেটা কে জানতো বাবা। তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। আপনি কি বলছেনটা কি? আপনি আচ্ছা বাবা, আজকের মতন শুভ কাজটা সম্পন্ন হতে দাও বাবা, নইলে আমাদের মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। জেঠিমা আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তুমি একবার বাইরে এসো বাবা, একবারটি বাইরে আসো। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। এদিকে ছানার অপব্যয় দেখে গোয়ালার দল তো রেগে হাঙ্গামা শুরু করে দিল। রামু গোয়ালা গেল খেপে। ঠাকুর, ছেলেকে আমরা লক্ষ্মী জ্ঞান করি, বরযাত্রীরা আমাদের লক্ষ্মীকে অসম্মান করছে। আচ্ছা রামু বাবা, একটু ধৈর্য ধর বাপ, সব ঠিক হয়ে যাবে বাবা। ওই তো ছেনা ফেলছে। ঠাকুর আপনি সরে যান, আমরা বেটাকে দেখছি। না ওরে রামু তোর পায়ে পড়ি বাবা, আমার মেয়েটার এখনো বিয়ে হয়নি, সর্বনাশ হয়ে যাবে। এমনটি করিস না বাবা। ঠিক এমন সময় খাবার জায়গায় ঢুকলো তোর জামাইবাবু। বরযাত্রীরা ভাবলো বর বুঝি রাগ করে অন্তঃপুর থেকে বেরিয়ে এসেছে। তাদের উৎসাহ গেল বেড়ে, তারা চিৎকার করে উঠল, আরে এসো বিভূতি, এসো। দেখো তো বাবা, যজ্ঞেশ্বর বাবুর কাণ্ড দেখেছ? মেয়ের বিয়েতে তোমার বরযাত্রীকে শুধু ছানা খাওয়াচ্ছে, ছানা। তুমিও এসো ভাই, আমাদের সঙ্গে বসে একটু ছানা ছোড়াছুড়ি খেলা খেলে যাও। নাও এই নাও, আমার পাত থেকে তোলো আর এইভাবে ফেলো। বাবা বিভূতি, তুমি এখানে দাঁড়িও না, তুমি ভেতরে চলো, এদিকটা আমি সামলে দেবো। চল দাঁড়ান বাবা। বাবা, আরে বল, এসব কি হচ্ছে বাবা? এ আমাদের কেমন তোর ব্যবহার? আসলে বরযাত্রীরা শুধু ছানা পেয়েছে, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ যে সারা গ্রামটা জলের নিচে ডুবে রয়েছে, তাও এরা কষ্ট করে ছানা আনিয়েছেন, এরপরেও এই ব্যবহার? না আসলে আসল নকলের কোনো ব্যাপার নেই বাবা, তুমি খেতে বসো। আমি? হ্যাঁ, কিন্তু নয়, খেতে বসো। আর যজ্ঞেশ্বর বাবু, ডেকচিটা ধরুন, হাতাটা আমায় দিন। কিন্তু তুমি এই অবস্থা, যা বলছি আপনি তাই করুন না। আর এই যে গোয়ালা ভাইরা, তোমরা ওই বরযাত্রীর পিছনে দাঁড়াও, আমি নিজে হাতে এদের ছানা পরিবেশন করব। কারোর ছানা যদি পাঁকে পড়ে
সেগুলো একেবারে পাঁক থেকে ওদের পাতে তুলে দেবে, কেমন? তোর জামাইবাবুর ধমক খেয়ে বরযাত্রী ঠান্ডা হয়ে গেল, আর একটি ছানাও পাকে পড়ল না, সোজা চলে গেল পেটের ভেতর। তারপর লগ্ন লাগলো, আমার চোখ থেকে জল পড়তে লাগলো। জেঠিমা আর গায়ের অন্যান্য বৌঝিয়েরা উলু দিতে লাগলো। অবশেষে জল ভরা ছাদনাতলায় আমরা পরস্পরের গলায় মালা পরিয়ে দিলুম। বাবার যজ্ঞ সফল হলো। বাবা, এ তো রূপকথার গপ্প কমলা দিদি। রূপকথাই বটে। পরে তোমার শ্বশুর মশাই নিয়ে কিছু বলেছেন? না, সরাসরি কিছু বলেননি। ওই প্রথম দিকে একটু রুষ্ট ছিলেন, কিন্তু এখন আর ওসব নেই। যাই বলো আর তাই বলো, জামাইবাবুর মতো এমন লোক পাওয়া ভাগ্যের কথা। সত্যি। বৌরানী, ও বৌরানী। কি হলো লক্ষ্মীর মা? আগে খাবার তৈরি হয়ে গেছে। ঠিক আছে সরোজ, চ। বৌরানী। হ্যাঁ, কি বল? বলছিলাম যে বাউন ঠাকুর বলছিল যে ও বেলার পায়েসটা একটু গন্ধ ছেড়েছে। ও, সেই জায়গায় একটু আগেই মধুগোয়ালা কিছু টাটকা ছানা দিয়ে গেছে, সেইটাই দেবো। টাটকা ছানা? কি রে সরোজ, ছানা খাবি নাকি? শুনলেন বেতার চলচ্চিত্র যজ্ঞেশ্বরের যজ্ঞ। অংশগ্রহণে কমলা, আরজে ঝিলমিল, যজ্ঞেশ্বর, দেবার্য বন্দ্যোপাধ্যায়, বিভূতি, আরজে অর্ণব, সরোজ, জয়তী ভট্টাচার্য, জেঠিমা, আরজে টুস্কি, ক্ষেত্রমোহন, সৌভিক সরকার, ক্ষেত্রমোহনের স্ত্রী তুলিকা তালুকদার, জমিদার গৌর সুন্দর, কৌস্তব চট্টোপাধ্যায়, কমলার শাশুড়ি ময়ূরী মজুমদার দাশগুপ্ত। বরযাত্রীদের মধ্যে নৃপতি, সৌভিক সরকার, নগেন, স্বর্ণেন্দু শেখর সাহা, ব্রজ, আরজে অর্ণব, কালী, আরজে অর, রামু গোয়ালা, সৌধৃতি ভবানী, হারু, বঙ্কুবাবু, লক্ষ্মীর মা সুমিতা মহাজন। ধ্বনি বিন্যাস ও সঙ্গীত দেবার্য বন্দ্যোপাধ্যায়, রেকর্ডিং ও সম্পাদনায় সুমিতা মহাজন, বিন্যাস সহযোগিতায় আরজে ঝিলমিল, রচনা ও পরিকল্পনা সৌভিক সরকার।